বাংলায় ভূমিকম্প, ভোটের ভূমিকম্প। সেই কম্পনে পাশের রাজ্য ওড়িশা কাঁপছে, আবার দূরে মহারাষ্ট্র কাঁপছে। কারা কাঁপছে বলুন তো? প্রথমেই চলে যাই ওড়িশায়। নবীন পট্টনায়কের ওড়িশা, দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন। সেইখানে ওড়িশায় ভোট হলো 2024 সালে। একসঙ্গে দুটো ভোট ওড়িশায় হয়েছিল। সেটাই হয় ওড়িশায়, একটা হচ্ছে লোকসভা ইলেকশন আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ইলেকশন, মানে বিধানসভা ভোট। লোকসভা ভোটে ওড়িশায় কী হলো, টোটাল 21টা আসন, তার মধ্যে কংগ্রেস পেল 1টা, বিজেপি একাই পেল 20টা, আর বিজেডি অর্থাৎ নবীন পট্টনায়কের দল, সেই বিজেডি পেল 0। এটা হয়ে গেল লোকসভার হিসাব। এবার আসি বিধানসভার হিসাবে। ওড়িশায় বিধানসভা আসন হচ্ছে 147, অর্থাৎ ম্যাজিক ফিগার 74। কি দাঁড়ালো, 2024-এ লোকসভা আর বিধানসভা দুটো ভোটই একসঙ্গে হয়েছিল ওড়িশায়। 2024-এ দেখা গেল বিধানসভা ভোটে বিজেডি পেল মাত্র 51টি আসন। তাদের অনেক পিছনে ফেলে বিজেপি এগিয়ে গেল। বিজেপি পেল 78টি আসনে। সরকার করলো বিজেপি। এই বিজেডি যে 51টা বলার সময় আমি বললাম মাত্র 51টা, সেটা কেন বলছি? 2024-এর আগের ভোটটা হয়েছিল 2019 সালে বিধানসভা ভোট ওড়িশায়। সেখানে সেই ভোটে বিজেডি পেয়েছিল, 2019 সালের ভোটে বিজেডি একাই সেঞ্চুরি করেছিল, 112টি আসন পেয়েছিল। আর বিজেপি পেয়েছিল 2019 সালের বিধানসভা ভোটে ওড়িশায় মাত্র 23টা আসন। বিজেপি এবার গেইন করলো 23 থেকে হলো 78, অর্থাৎ বিজেপি গেইন করলো 55টি আসন। আর বিজেডি কি হলো, 2019-এ 112 ছিল, সেখানে 2024 হলো 51, কমে হয়ে গেল 51, অর্থাৎ বিজেডির হাতছাড়া হয়ে গেল 61টি বিধানসভা আসন। বিজেডি সরকার থেকে চলে গেল বিরোধী দলে। নবীন পট্টনায়ক, যিনি 2000 সাল থেকে 2024 সাল, অর্থাৎ 24 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ক্ষমতা হারালেন। ওড়িশায় সরকার গড়ল বিজেপি। এবং লোকসভা ভোটে কি দেখা গেল, বিজেডি 0, বিজেডির একজনও লোকসভায় যেতে পারলেন না। কিন্তু এই ঘটনা তো 2024 সালেই ঘটে গেছে। তাহলে নবীন পট্টনায়ক এখন কেন কাঁপছেন? অনেকে মনে করছেন নবীন পট্টনায়ক কাঁপছেন তৃণমূলকে দেখে। এখানে তৃণমূল যেভাবে ভাঙছে, সেই ভাঙনটা তার দলেও হবে না তো? কেন এরকম বলছেন অনেকে? তার কারণ নবীন পট্টনায়ক 24 বছর ধরে যা করেননি, এই গত কয়েকদিনে তাই করেছেন। কি করেছেন? প্রথমত তিনি দিল্লি গেছেন। দিল্লি থেকে ফিরেই ওড়িশায় তিনি বৈঠকে বসে পড়েছেন। কাদের নিয়ে বৈঠক? যারা হেরেছেন, লোকসভা ভোটে হেরেছেন, বিধানসভা ভোটে হেরেছেন, তাদের নিয়ে বৈঠক করেছেন। কিন্তু এর মধ্যে অস্বাভাবিকতা কী আছে? অনেকে বলছেন বৈঠক করার মধ্যে অস্বাভাবিকতা নেই, কিন্তু নবীন পট্টনায়ক বৈঠক করেছেন টানা 3 ঘন্টা ধরে। এটাই অনেককে চমকে দিয়েছে, কারণ নবীন পট্টনায়ককে এতদিন এরকমভাবে দেখা যায়নি। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এত দীর্ঘ বছর ধরে, তখন তিনি ক্যাবিনেট বৈঠক করেছেন, মন্ত্রিসভার বৈঠক করেছেন, সেটাও 1 ঘন্টার মধ্যে সেরে ফেলেছেন। তার বেশি তাকে কেউ বৈঠক করতে দেখেননি। সেই নবীন পট্টনায়ক 80 বছর বয়সে পৌঁছে এখন 3 ঘন্টা বৈঠক করলেন। বৈঠকে সবার কথা শুনলেন। এটাও বলা হয় নবীন পট্টনায়ক সেরকমভাবে কারোর কথা শুনতেন না, তার যা সিদ্ধান্ত নির্দেশ সেটা দিয়ে দিতেন। এই বৈঠকে প্রায় 75 জন নেতা বিজেডির উপস্থিত ছিলেন। 75 জনের মধ্যে 45 জনের সঙ্গে নবীন পট্টনায়ক কথা বলেছেন। কথা বলে তাদের অভাব অভিযোগ শুনেছেন। এবং এখানেই শেষ নয়, আরও একটা জিনিস যেটা অনেককে চমকে দিয়েছে, বিজেডিরই অনেককে চমকে দিয়েছে, যে নবীন পট্টনায়ক বলেছেন তিনি এবার জেলা সফর করবেন, সবার কথা শুনবেন। এই যে নবীন পট্টনায়কের মধ্যে এই পরিবর্তন, অর্থাৎ বাংলায় পরিবর্তন হলো, ওদিকে নবীন পট্টনায়কের মধ্যেও পরিবর্তন হয়ে গেল। এত বছর ধরে তিনি যেগুলো করেননি সেটাই এখন করছেন। এর থেকেই অনেকে প্রশ্ন তুলছেন, নবীন পট্টনায়ক কি তাহলে কেঁপে গেছেন? তৃণমূল ভাঙছে আর কাঁপছে নবীন পট্টনায়ক, এই করে কি তিনি চেষ্টা করছেন যাতে তার দলে কোনো ভাঙন না হয়, যাতে তার দলটাকে ধরে রাখা যায়? এই প্রশ্ন কিন্তু ওড়িশায় ঘুরপাক খাচ্ছে। মহারাষ্ট্রেও কিন্তু কম্পন অনুভূত হচ্ছে।
সেখানে কি অবস্থা চলুন দেখি। মহারাষ্ট্রে এখন ডেপুটি সিএম একনাথ শিন্ডে, তার হাতেই আসল শিবসেনা। তাদের প্রতীক যে তীরধনুক সেটা এখন একনাথ শিন্ডের শিবসেনার হাতে। সেই শিবসেনার একনাথ শিন্ডে খুব চিন্তায় পড়ে গেছে। কেন চিন্তা সেটা বোঝার জন্য একটা অঙ্ক মাথায় রাখতে হবে, একটা হিসাব। 2024 লোকসভা ভোটের ফলটা দেখলেই একনাথ শিন্ডের চিন্তাটা বোঝা যাবে। কি হয়েছিল 2024 বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল 293টি আসন, বিজেপি পেয়েছিল 240টি আসন। সবচেয়ে বড় দল এনডিএর বিজেপির নেতৃত্বে এনডিএ চলে, তারা পেয়েছিল 240। তারপর কে পেল? তারপর পেল টিডিপি, সংখ্যার জোর তারপর বেশি সবচেয়ে টিডিপির হাতে ছিল 16টি, টিডিপি জিতেছিল 16টি আসনে। তারপর হলো জেডিইউ জিতেছিল 12টি আসন। জেডিইউ এর পর হচ্ছে এই একনাথ শিন্ডের শিবসেনা, তাদের হাতে ছিল 7টি আসন, তারা জিতেছিল 7টি আসনে। আর শিবসেনার পরে হচ্ছে এলজেপি পেয়েছিল 5টি আসন। তাহলে 1, 2, 3, 4 করে যদি দেখি, তাহলে সবচেয়ে বড় দল হচ্ছে এনডিএ ছিল বিজেপি ফার্স্ট, টিডিপি হচ্ছে সেকেন্ড, জেডিইউ হচ্ছে থার্ড, আর একনাথ শিন্ডের শিবসেনা হচ্ছে ফোর্থ। এই যে অঙ্কটা ছিল, এই অঙ্কটার মাথায় রেখেই শিবসেনার একনাথ শিন্ডে চিন্তায় পড়ে গেছে। কারণ যেটা জানা যাচ্ছে, তৃণমূলের বেসুররা দাবি করছেন তাদের সঙ্গে 20 জন সাংসদ আছেন। এই সংখ্যাটা আরও বাড়তে পারে আগামী দিনে। এই 20 বা আরও বেশি জন সাংসদ তৃণমূলের বেসুররা যদি এনডিএতে জয়েন করেন, তাহলে তো কি হবে? তাহলে একনাথ শিন্ডেরা তো আর চতুর্থ জায়গাটা ধরে রাখতে পারবেন না। কারণ একনাথ শিন্ডের হাতে 7 জন সাংসদ লোকসভায়, সেখানে তৃণমূল যদি টিএমসির যদি সিএর সংখ্যা চলে যায় 20 বা আরও বেশি, তাহলে তো তাদের জোর সংখ্যা বেড়ে যাবে। সংখ্যা যার জোর তার, এটা তো খুব স্বাভাবিক নিয়ম। এইটাই চিন্তায় ফেলে দিয়েছে একনাথ শিন্ডেকে। কারণ এই সংখ্যার জোরে চতুর্থ বিগেস্ট অ্যালায়েন্স হিসাবে তিনি নানা ইস্যুতে মোদী সরকারের সঙ্গে বা বিজেপির সঙ্গে দর কষাকষি করতে পারছিলেন। সেই জায়গাটা যদি তিনি হারান, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, তিনি রাজ্য স্তরে এবং দিল্লিতে বা জাতীয় স্তরে আরও গুরুত্ব হারাতে পারেন। এই আশঙ্কাই ভাবাচ্ছে একনাথ শিন্ডেকে, শিবসেনার একনাথ শিন্ডে। একটা সময় ছিল যখন শুরুর দিকে শিবসেনা ছিল বেশি শক্তিশালী, শিবসেনার হাত ধরে বিজেপি এগিয়েছে। কিন্তু 2019 সালে ছবিটা একেবারে বদলে যায়। 2019 সালের যদি আমরা রেজাল্টটা দেখি বিধানসভা ভোটের মহারাষ্ট্রে, এই হচ্ছে মহারাষ্ট্রের ভোটের 2019 সালে কি হয়েছিল? মহারাষ্ট্রে মোট 288টা আসন। 2019 সালের বিধানসভা ভোটে 288টা আসনের মধ্যে বিজেপি জিতেছিল 82টি আসনে, আর শিবসেনা জিতেছিল 36টি আসনে। এই ফলের পর শিবসেনা ভেবেছিল তাদের থেকেও কেউ মুখ্যমন্ত্রী হবেন, এবং যেই নামটা জোরালোভাবে দাবি করা হয়েছিল সেটা হচ্ছে উদ্ধব ঠাকরে। অর্থাৎ উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। তাতে একেবারেই রাজি হয়নি বিজেপি, কারণ তাদের হাতে সংখ্যা অনেক বেশি, 82, আর শিবসেনা যেখানে 36। এই সুযোগে চলে আসেন শরদ পাওয়ার আসরে নেমে কি করেন? একটা মহাজোট তৈরি করেন, যার নাম হচ্ছে মহা বিকাশ আঘাড়ি, MVA। এই MVA-তে কারা কারা থাকলো? মহা বিকাশ আঘাড়ি। এই MVA-তে কারা কারা থাকলো? এই MVA-তে থাকলো কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা। এরা মিলে সরকার করে ফেললো। মুখ্যমন্ত্রী হলেন কে? সিএম হয়ে গেলেন উদ্ধব ঠাকরে। তার যে দীর্ঘদিনের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হলো, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু তাল কাটলো, খেলা ঘুরে গেল হচ্ছে 2022 সালে। 2022 সালে যেটা হলো, উদ্ধব ঠাকরের হাত ছেড়ে একনাথ শিন্ডে আলাদা হয়ে গেলেন। উদ্ধব ঠাকরে থেকে আলাদা হয়ে গেলেন একনাথ শিন্ডে আলাদা হয়ে কোথায় চলে গেলেন? উড়িষ্যায় চলে গেলেন। তার সঙ্গে বেশ কয়েকজন বিধায়ক চলে গেলেন ওড়িশার হোটেলে থাকতে শুরু করলেন। সেইখানে তারা ঠিক করলো তারা এবার বিজেপির হাত ধরলেন।
বিজেপির হাত ধরে তারা আবার মহারাষ্ট্রে সরকার করলেন, একনাথ শিন্ডে হয়ে গেলেন চিফ মিনিস্টার। এই যে ঘটনাটা ঘটলো এটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। শিবসেনা থেকে যেমন একনাথ শিন্ডে বেরিয়ে গেছিলেন, তেমনি এনসিপি থেকে বেরিয়ে গেছিলেন অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো। এই দুটো দল ভাঙলো, এই যে ব্যাপারটা ঘটলো এটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। তারপর এইবারের ভোটে বিজেপির দেবেন্দ্র ফডণবীস এখন মুখ্যমন্ত্রী, আর শিবসেনা, যেটা একনাথ শিন্ডের শিবসেনা, সেই একনাথ শিন্ডে হচ্ছে এখন উপমুখ্যমন্ত্রী। মহারাষ্ট্র মডেলের অন্যতম মুখ তাহলে একনাথ শিন্ডে। সেই শিন্ডে এখন চিন্তায়, কারণ তার হাতে যে সাংসদ ছিল 7 জন সাংসদ লোকসভায়, সেটা অনেক গুণ টপকে যাবে তার থেকে, তাকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে যাবে যদি তৃণমূলের সাংসদরা এনডিএতে জয়েন করে। এর ফলে একনাথ শিন্ডের শিবসেনা কি জাতীয় স্তরে আরও গুরুত্ব হারাবে? নানা রকম দর কষাকষি করার জায়গায় কি আর তারা থাকবে না? এই জিনিসটা একনাথ শিন্ডেকে ভাবাচ্ছে।